নমস্কার, নিউজ টাইমে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমজিৎ। শুরু করছি নেশন টাইম। আর শুরুতেই আজকে নেশন টাইমে যে খবরের দিকে আমরা নজর রাখবো তা হলো সাইফ আলী খান তার উপরে যে হামলার ঘটনা। ইতিমধ্যে আপনারা জানেন যে মূল অভিযুক্ত শরীফুল ইসলাম তাকে কিন্তু গ্রেফতার করেছে পুলিশ এবং তাকে জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য সামনে আসছে। গতকালই একটি তথ্য সামনে আসে, এই শরীফুল ইসলাম তার সঙ্গে বাংলাদেশের একটা যোগ সামনে আসে, অর্থাৎ বাংলাদেশের বাসিন্দা এই শরীফুল এবং ভারতীয় পরিচয়পত্র, অবৈধ পরিচয়পত্র তৈরি করে সে কিন্তু ভারতে প্রবেশ করেছিল এবং তারপর থেকেই সে এখানে রয়েছে। এবং সাইফ আলী খানের ওপরে যে হামলার ঘটনা, সাইফ আলী খানের বাড়িতে যে চুরি করতে গিয়েছিল সেই বিষয় কিন্তু সে জানতোই না, এমনটা কিন্তু দাবি করা হয়েছে যে তিনি জানতেনই না যে তিনি সাইফ আলী খানের বাড়িতে প্রবেশ করেছেন এবং তিনি যার উপরে হামলা চালিয়েছেন সেটি এক নাম করা অভিনেতা এবং তিনি যে সাইফ আলী খান তিনি সেটা জানতেন না। পরে তিনি যখন এই ঘটনা ঘটিয়ে ফেলার পর তিনি যখন পালিয়ে বেড়াচ্ছিলেন, যখন অন্যান্য জায়গায় টিভিতে সেই ঘটনা সম্পর্কে যখন সম্প্রচার হচ্ছিল, যখন ছবি দেখাচ্ছিল, তখন তিনি বুঝতে পারেন, সিসিটিভি ফুটেজে যে ছবি ধরা পড়েছিল সেই ব্যক্তি এই শরীফুল ওরফে বিজয় দাস, এমনটাই জানা যায়। সাইফ আলী খানের ওপরে হামলার ঘটনায় গ্রেফতার মোহাম্মদ শরীফুল ইসলাম ওরফে শাহজাদ। চোখে ধুলো দিতে কখনো বিজয় দাস, কখনো মোহাম্মদ ইলিয়াস বারবার নাম বদল করে পাড়িয়ে বেড়াচ্ছিল বছর ৩০-এর এই শরীফুল, এমনটাই পুলিশ সূত্রে খবর পাওয়া যায়। অবশেষে ৭০ ঘন্টার তল্লাশিতে পুলিশের জালে ধরা পড়ে এই শরীফুল এবং তাকে জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য সামনে এসেছে। কিন্তু এই শরীফুলকে কিভাবে পুলিশ গ্রেফতার করলো, কিভাবে পুলিশের জালে ধরা পড়লো এই শরীফুল, সেই বিষয়ে জানা গিয়েছে পুলিশ সূত্রে, যেখানে পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে ওল্ডি থেকে এই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। জানা যায় যে খিদের চোটে তিনি ওল্ডিতে এক দোকান থেকে যখন পরোটা কিনেছিলেন, পরোটা এবং জলের বোতল কেনেন, সেই সময় জিপে ইউজ করেছিলেন, গুগল পে ইউজ করেছিলেন। গুগল পের ইউপিআই আইডি ইউজ করে তিনি যখন পেমেন্ট করেছিলেন সেই সময় কিন্তু তার এই মোবাইল নাম্বার এবং লোকেশন ট্র্যাক করে ফেলে, সোর্স পেয়ে যায় পুলিশ। তারপরেই তার মোবাইল ফোনের নাম্বার কোনোভাবে ওই দোকানদারের সঙ্গে গিয়ে যোগাযোগ করে পুলিশ, সেখান থেকে তার মোবাইল নাম্বার নেওয়া হয়, মোবাইল নাম্বার নিয়ে তার লোকেশন ট্র্যাক করা হয়। যদিও জানতে পারা যায় যে শনিবার তিনি তার এই মোবাইল ফোন তিনি সুইচ অফ করে ফেলেছিলেন, কিন্তু ততক্ষণে পুলিশ তার লোকেশন কিন্তু ট্র্যাক করে নিয়েছে। তারপরেই সেই লোকেশনের সূত্র ধরেই কিন্তু তাকে খোঁজ করতে থাকে পুলিশ। পরবর্তীতে তাকে এক জঙ্গলের ভিতর থেকে তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে, এমনটাই পুলিশ সূত্রে জানতে পারা যায়। এখনো পর্যন্ত এই ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কেন সাইফ আলী খানের ওপর এইভাবে হামলা চালানো হলো, কেন তার বাড়িতে এইভাবে চুরির ছক খসা হয়েছিল, নাকি অন্য কোনো পরিকল্পনা ছিল এই শরীফুলের। কারণ ইতিমধ্যেই জানতে পারা গিয়েছে যে একটা বাংলাদেশের যোগ সামনে এসেছে, তাই পরবর্তীতে পুলিশ কিন্তু আরও কড়াভাবে এই ঘটনার তদন্ত করা শুরু করেছে। কারণ এই ঘটনার সঙ্গে যেহেতু বাংলাদেশের একটা যোগ উঠে আসছে, আর এই মুহূর্তে ওপার বাংলার এবং এপার বাংলার যে পরিস্থিতি এবং এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতি তা কিন্তু কেন্দ্রকেও একটা চিন্তার মধ্যে রেখেছে। তাই এই মুহূর্তে বাংলাদেশ যোগ যখন সামনে এসেছে এই শরীফুলের সঙ্গে, তাই শরীফুলকে আরো কড়াভাবে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। কেন এই ঘটনা সে ঘটালো, কেন সাইফ আলী খানের ওপর এইভাবে হামলা চালানো হলো, তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং এই মুহূর্তে যে জানা গিয়েছে যে হাসপাতাল সূত্রে সাইফ আলী খান তার উপরে যেভাবে এই হামলা চালানো হয়েছিল, 6বার ধারালো অস্ত্রের কোপ তাকে মারা হয়েছিল, তারপরে তার অস্ত্রোপচার হয়। পিঠে যে ছুরির অংশ ছিল সেই ছুরির অংশ তো আপনারা আগেই দেখেছেন, সেই ছুরির অংশ আগেই বের করে আনা হয়েছে। তার শারীরিক অবস্থা এখন আপাতত স্থিতিশীল রয়েছে। এর মধ্যেই তাকে হয়তো হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলে জানতে পারা গিয়েছে। হাসপাতাল সূত্রে চিকিৎসকরা তারা জানাচ্ছেন যে এই মুহূর্তে অভিনেতা তিনি হেঁটে চলে বেড়াচ্ছেন, তার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে, কিন্তু তিনি কবে আবারও শুটিং ফ্লোরে ফিরবেন সেই বিষয়ে কিন্তু চিকিৎসকরা এখনই কিছু স্পষ্ট করতে পারছেন না। চিকিৎসকরা এই মুহূর্তে পরামর্শ দিয়েছেন যেন অভিনেতা তিনি এই মুহূর্তে বেড রেস্টে থাকেন। যদি তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় তাহলেও তাকে বেড রেস্টে থাকতে হবে, অন্তত 1 মাস তাকে বেড রেস্টে থাকতে হবে, এমনটাই চিকিৎসকরা জানাচ্ছেন। পরবর্তীতে হয়তো তিনি 1 মাস পর তিনি শুটিং ফ্লোরে ফিরতে পারেন, এমনটাই আশা করছেন তার ভক্তরা। তাই সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে এই যে ঘটনা সামনে এসেছে যে এক পরোটার লোভে পড়ে যখন পরোটা খেতে যান, ইউপিআই আইডি দিয়ে নিজের যখন জিপের মাধ্যমে তিনি যখন পেমেন্ট করেন, সেই সময় কিন্তু তার লোকেশন ট্র্যাক করে পুলিশ, তারপরেই তাকে গ্রেফতার করা হয় এই শরীফুল। আর এই শরীফুলকে জিজ্ঞাসাবাদ করেই একাধিক তথ্য ইতিমধ্যেই পুলিশের হাতে এসেছে।
আসছে পরের খবরে। আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। আজই তার শপথ গ্রহণ, আর এই শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে কিন্তু এই মুহূর্তে আমেরিকার সাজো সাজো রব বিভিন্ন মানুষ, বিশিষ্ট ব্যক্তিরা তারা আসতে শুরু করেছেন এবং এই মুহূর্তে ভারতের থেকে তরফে প্রতিনিধিত্ব করছেন এস জয়শঙ্কর। তিনিও ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন আমেরিকায়, সেই ছবিও দেখতে পাওয়া গিয়েছে। পৌঁছে যান এস জয়শঙ্কর, তিনি ইতিমধ্যে আমেরিকায় পৌঁছে গিয়েছেন। তিনি সেখানে অংশগ্রহণ করবেন এই শপথ গ্রহণ অনুষ্ঠানে। তার আগেই যে ছবিটা দেখতে পাওয়া যায়, সৈনিকদের উদ্দেশ্যে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করেন, মাল্যদান করেন, সেই ছবিটা দেখতে পাওয়া যায়। আজ সকাল থেকে একাধিক কর্মসূচি ছিল ডোনাল্ড ট্রাম্পের। আজ শপথ নেবেন তিনি। শপথ গ্রহণ অনুষ্ঠানে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা তারা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন, কিন্তু সকালে যে ছবিটা দেখতে পাওয়া যায় অ্যান্টিরিওতে, সেখানে শহীদ সেনাদের উদ্দেশ্যে মাল্যদান করেন তিনি। আমেরিকার নতুন প্রেসিডেন্ট হিসাবে শপথ রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পের। এই নিয়ে দ্বিতীয়বারের জন্য ওভাল অফিসের দায়িত্ব হাতে নেবেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার ইতিহাসে তিনি প্রথম কোনো প্রেসিডেন্ট যাকে 34 দফা ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত করেছিল নিউ ইয়র্কের নিম্ন আদালত। দায়িত্ব হাতে পাওয়ার পরেই ট্রাম্পের সামনে রয়েছে বেশ কয়েকটি বড় চ্যালেঞ্জও। গত বছর জুড়ে চলা নির্বাচনী প্রচারে দেশবাসীকে নানান প্রতিশ্রুতি দিতে দেখা গিয়েছিল ডোনাল্ড ট্রাম্পকে। সেই সমস্ত প্রতিশ্রুতি এখন পালনের পালা ডোনাল্ড ট্রাম্পের। ক্ষমতায় ফিরলে রেকর্ড সংখ্যক অবৈধ অভিবাসীকে তিনি তাদের নিজেদের দেশে ফেরত পাঠাবেন। নির্বাচনী প্রচারে দেশের মানুষকে সেই আশ্বাস দিয়েছিলেন তিনি। এখন সেই সমস্ত কাজ করারই সময় তার। ভারত নিয়ে ট্রাম্পের নতুন নীতি কি হতে চলেছে তার দিকে তাকিয়ে এখন সাউথ ব্লক। নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে ইতিমধ্যেই ভারতের প্রতিনিধিত্ব করবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আর তার আগেই দেখতে পাওয়া যায় এই শপথ গ্রহণের আগে এক সভায় তিনি যোগ দিয়েছিলেন। সেই সভা থেকে তিনি তার এই শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে এক বার্তাও দিয়েছেন আমেরিকাবাসীদের উদ্দেশ্যে। সেখান থেকে ঠিক কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। Tomorrow at noon, the curtain closes on 4 long years of American decline, and we begin a brand new day of American strength and prosperity, dignity and pride. Bringing it all back. Once and for all, we're going to end the reign of a failed and corrupt political establishment in Washington, a failed administration. We're not going to take it anymore. We have to set our country on the proper course. By the time the sun sets tomorrow evening, ইতিমধ্যেই যেমনটা আপনাদের বলছিলাম যে ডোনাল্ড ট্রাম্প তিনি আজ শপথ গ্রহণ করবেন। এই মুহূর্তে সেই শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে চলছে প্রস্তুতি আমেরিকায়। আর আমেরিকাবাসীরা তারাও কিন্তু প্রস্তুত হয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়বারের জন্য তার এই আমেরিকার মসনদে বসা নিয়ে। অন্যদিকে দেখতে পাওয়া গিয়েছে প্রবাসী ভারতীয়রা তারাও কিন্তু বেশ খুশি। ডোনাল্ড ট্রাম্প তিনি আবারও মসনদে বসতে চলেছেন। পরবর্তীতে ভারত এবং আমেরিকার মধ্যে এই সম্পর্ক কোন দিকে যায়, এখনো পর্যন্ত যে আভাস পাওয়া যাচ্ছে আমেরিকার মসনদে ট্রাম্প বসার ফলে বেশ কিছুটা সুবিধাই হতে চলেছে ভারতের। তাই প্রবাসী ভারতীয়রা তারাও কিন্তু বেশ খুশি। সেই জায়গায় দাঁড়িয়ে যে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা তারা কি মনে করছেন এই পরবর্তীতে ট্রাম্প যখন দ্বিতীয়বারের জন্য মসনদে বসছেন তাতে ভারত এবং আমেরিকার মধ্যে সম্পর্ক কি হতে চলেছে সেই নিয়ে তারা কি বলছেন শোনাবো আপনাদের। आते ही उन्होंने कहा कि शी जिनपिंग इज माय फ्रेंड, Putin is my friend, Prime Minister Modi is my friend. So this is somehow the Trump politics. और Trump is very smart politician, बहुत ही smart politician है और उनकी एक अपनी इच्छा है कि दुनिया में उनको शांति का नोबेल पुरस्कार मिले। और वो ये संदेश देना चाहते हैं कि जब मैं आऊँगा, जब मैं आता हूँ एज ए प्रेसिडेंशियल पोस्ट में, तो दुनिया में कन्फ्लिक्ट नहीं होते, शांति होती है। और इसीलिए उनका प्रयास ये है कि जो
इनगेज करने का जो हॉस्टाइल कैंप्स थे, तो आई डोंट सी एक बाइनरी पोजीशन में नहीं देखता हूँ इंडो पैसिफिक रीजन में कि जो बाइडेन एडमिनिस्ट्रेशन के टाइम था कि राइजिंग चाइना एज ए थ्रेट। नो, ट्रंप अपने इस कार्यकाल में पहले से ही इंडिकेट कर दिए हैं कि चाइना के साथ वो मिलकर चलने वाले हैं। पुतिन को मित्र बता चुके हैं, और आपने मिडिल ईस्ट में देखा है कि आते ही नेतन्याहू को और दोनों हमास को उन्होंने बोल रहे कि सीज फायर कीजिए। तो एक इंडिया उस पोजीशन पर नहीं आएगा जैसे कि हम बाइनरी देखते थे कि चाइना एज ए थ्रेट, तो यूएस हमारे एक एलाई है। तो आई डोंट थिंक सो, एक नुआंसेस रहेंगे, और डेफिनेटली ऐसा नहीं कि यू टर्न चेंज नहीं हो जाएगा जो हॉस्टाइल है चाइना के साथ। बट ये मैं ये कहूँगा कि बहुत ही रेटरिक नहीं होगा, और एक सब्सटेंशियल प्रोग्रेस चाइना के साथ भी ट्रंप एडमिनिस्ट्रेशन को देखने को मिलेंगे। तो मुझे लगता है कि ओवरऑल ये जो एडमिनिस्ट्रेशन होगा ट्रंप 2.0 अपने आप में एक कुछ नया होगा, नया इन द सेंस होगा कि बाइनरी पॉलिटिक्स से हटेगी, और इसके साथ ही इनगेजिंग जो नुआंसेस फॉरेन पॉलिसी के वो ट्रंप एडमिनिस्ट्रेशन में आगे बढ़ेंगे। You've said rightly that it could open up new avenues for negotiations, but yes, I think temporarily it will have an effect on India's trade with the United States, because he is wanting to make America great again. He has been speaking about it, and he's been constantly saying that he's going to, impose tariffs on goods from India, from China, and of course from the neighboring countries. But to what extent he will put those tariffs on India, that we have to wait and see. But অন্যদিকে আপনাদের যেমনটা বলছিলাম যে ভারতের সঙ্গে পরবর্তীতে কি সম্পর্ক হবে সেই নিয়ে যেমন চিন্তা রয়েছে, আমেরিকার সঙ্গে ভারতের পরবর্তীতে সম্পর্ক নিয়ে সেই বিষয় আপনাদের শোনাবো কংগ্রেস নেতা মনীশ তিওয়ারি, তিনি কি বলছেন। United States and India now has had a very stable relationship going back almost 2.5 decades. We do hope that the second presidency of Mr. Donald Trump would build on this continuity. Having said that, there are of course challenges with regard to some of the campaign promises that Mr. Trump has made, especially with regard to the visa regime, especially with regard to trade barriers, etc. And so therefore the hope is that a very pragmatic view, given the implications of the broader strategic relationship. নেশন টাইমে সময় এখন একটি বিরতির, ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। আদানি গোষ্ঠীর বিরুদ্ধে যে শেয়ার দর ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর অভিযোগ তুলে যে সংস্থা একসময় গৌতম আদানি শিল্পপতি তাকে চাপে রেখেছিল, হিন্ডেনবার্গ রিসার্চ, সেই সংস্থা নিয়ে আমরা সম্প্রতি একটা খবর দেখেছিলাম যেখানে তার প্রধান তিনি বলেছিলেন যে হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধ করার ঘোষণা করেছিলেন। কিন্তু এবারে এই হিন্ডেনবার্গ রিসার্চই কানাডায় সেখানকার প্রশাসনের আতশ কাচের তলায়, কারণ অভিযোগ উঠছে সে দেশের হেজ ফান্ড সংস্থা অ্যানসনের কর্ণধার মোয়েজ কাসামের সঙ্গে মিলে 2020-তে ট্যাক্সি অ্যাপ ফেস ড্রাইভড সংক্রান্ত রিপোর্ট তৈরি করেছিলেন অ্যান্ডারসন। সেখান থেকে অ্যানসনের কাছে এই সংস্থা সম্পর্কে বেশ কিছু তথ্য ছিল, যে তথ্য তিনি বা যে রিপোর্ট, সেই রিপোর্টে কারচুপির অভিযোগ করা হয়েছে এই সংস্থার বিরুদ্ধে, অর্থাৎ হিন্ডেনবার্গ রিসার্চের বিরুদ্ধে। বিশেষজ্ঞর দাবি হিন্ডেনবার্গের মতো শর্ট সেলিং সংস্থার সঙ্গে অ্যানসনের মতো হেজ ফান্ড জড়ালে সংস্থার শেয়ার দর বিপুল পড়তে পারে, অথচ আমেরিকার বাজার নিয়ন্ত্রক এইসের নিয়ম কোনো সংস্থা সম্পর্কে খারাপ রিপোর্ট প্রকাশের সময় তাতে যে শর্ট সেলিং করা হচ্ছে সেটাও জানাতে হবে শর্ট সেলিং সংস্থাকে, না হলে শাস্তি হতে পারে হিন্ডেনবার্গ রিসার্চের, এমনটাও খবর সামনে আসছে। যে সংস্থা আদানি গোষ্ঠীর বিরুদ্ধে শেয়ার দরে কারচুপির অভিযোগ এনে শোরগোল ফেলে দিয়েছিল, সেই সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ এবার কানাডার প্রশাসনের আতশ কাচের তলায়। আদানিরা দাবি করেছিল হিন্ডেনবার্গ আসলে খারাপ রিপোর্ট বার করে তাদের সংস্থাগুলির শেয়ার দাম কমানোর পথে হেঁটে বিপুল মুনাফা করছে। এবার সেই সংস্থাই কানাডার প্রশাসনের আতশ কাচের তলায়। আসছি পরের খবরে। আমরা দেখেছি যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যখন ট্রান্সপ্লান্ট করার সময় যে গ্রিন করিডোর করে রাস্তা দিয়ে সেই অঙ্গগুলোকে নিয়ে যাওয়ার সময়
চিকিৎসকদের বা প্রশাসনের পক্ষে করা ব্যবস্থা দেখেছি গ্রিন করিডোর করে সেগুলিকে যখন নিয়ে যাওয়ার ছবি। কিন্তু এবার হায়দ্রাবাদে এক ছবি দেখতে পাওয়া গেল, মেট্রোই হলো লাইফলাইন। সেখানে মেট্রোকেই ব্যবহার করা হলো এক রোগীর হার্ট অন্য রোগীর শরীরে সেটিকে ট্রান্সপ্লান্ট করানোর জন্য মেট্রোকে বেছে নেওয়া হলো। 13 কিলোমিটার পথ 13 মিনিটের মধ্যে সেই যাত্রা সম্পন্ন হলো। তারপরে সুষ্ঠুভাবে সেই হার্ট ইতিমধ্যেই রোগীর শরীরে ট্রান্সপ্লান্ট হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচালো শহরের লাইফলাইন মেট্রো। এলবি নগর থেকে লাগটি কাপুল পর্যন্ত দূরত্ব মোট 13 কিলোমিটার, মাঝে পড়ে 13টি স্টেশন। মাত্র 13 মিনিটে সেই পথ অতিক্রম করে নির্ধারিত গন্তব্যে পৌঁছে যায় হৃৎপিণ্ড। হায়দ্রাবাদের এই ঘটনা যা নতুন জীবন এনে দিল আরও এক রোগীকে। গত শুক্রবারের এই ঘটনা, সেই ছবি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সমাজ মাধ্যমে, যেখান থেকে নেটাগরিকরা তারা কিন্তু চিকিৎসকদের যেমন সাধুবাদ জানিয়েছেন এবং সেই সঙ্গে মেট্রো কর্তৃপক্ষকেও সাধুবাদ জানিয়েছেন। যেভাবে গ্রিন করিডোর করে মেট্রোতে এইভাবে হার্ট নিয়ে গিয়ে তার ট্রান্সপ্লান্ট করা হলো, এই পদক্ষেপকেও সাধুবাদ জানিয়েছেন নেটাগরিকরা। যেখানে দেখতে পাওয়া যায় এলবি নগরের খামিনেনি হাসপাতালে ব্রেন ডেথ হয়ে যাওয়া এক রোগীর হৃৎপিণ্ড পাঠানো কথা ছিল গ্লেনগ্লেস গ্লোবাল হাসপাতালে। কম সময় নিরাপদে নির্দিষ্ট জায়গায় পৌঁছতে তাই সড়ক পথের বদলে মেট্রোকেই বেছে নেওয়া হয়। তবে হায়দ্রাবাদের এই ঘটনা প্রথম নয়, এর আগেও ঘটেছিল 2021 সালে এরকম একটি ঘটনা ঘটেছিল। 30 মিনিটের মধ্যে সেই অঙ্গ নিয়ে যাওয়া হয়েছিল আর এক রোগীর শরীরে তা ট্রান্সপ্লান্ট করানোর জন্য। তবে এবার দেখতে পাওয়া গেল হায়দ্রাবাদেই 13 মিনিটের মধ্যে এই হার্ট ট্রান্সপ্লান্ট হলো। সেই নিরাপদে মেট্রোতে করে সেই হার্ট নিয়ে যাওয়া হলো ট্রান্সপ্লান্ট করানোর জন্য। রোগীর শরীরে নিরাপদেই সেই ছবি ট্রান্সপ্লান্ট হলো। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন হায়দ্রাবাদের এই ঘটনা। যদিও হায়দ্রাবাদের এই ঘটনা কিন্তু প্রথম নয়, এর আগেও এমন একটি ঘটনা ঘটেছিল। আসছি পরের খবরে। নীরজ চোপড়া তিনি বিয়ের পিড়িতে বসলেন। আমরা দেখেছি যে জ্যাভলিন থ্রোয়ার তিনি এবার বিয়ে সারলেন। তবে যার সাথে তার বিয়ে হয়েছে তিনিও কিন্তু খুব সাধারণ নন, তিনিও ক্রীড়া জগতের সঙ্গেই যুক্ত। ক্রীড়া ক্ষেত্রে ভারতকে সাফল্য এনে দেওয়া, দেশের অন্যতম সেরা অ্যাথলিট হওয়ার প্রচারের আলোতেই থাকেন নীরজ চোপড়া। নীরজকে নিয়ে দেশবাসীর চর্চা সবসময়, কিন্তু এবার চুপিসারে বিয়ে সেরে ফেললেন তিনি। যেখানে হিমনি মোড় তার সঙ্গে তিনি বাগদান সারেন এবং সেই ছবি নিজের টুইট করে সেই কথা জানিয়েছেন তিনি নিজের সমাজ মাধ্যমে। এবং দেখতে পাওয়া যায় হিমানি মোড় সঙ্গে তার বিবাহ সম্পন্ন হয় এবং এই হিমানি মোড় তার সম্পর্কে জানা গিয়েছে তিনি টেনিস খেলোয়াড়, হরিয়ানার অন্যতম সেরা মহিলা টেনিস প্লেয়ার হিসেবেই পরিচিত এই হিমানি মোড়। তার সঙ্গেই নিজের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন নীরজ চোপড়া। সেই ছবি কিন্তু ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং যা দেখে তার ভক্তরা, তার ফ্যানেরা তারা কিন্তু শুভেচ্ছা জানিয়েছেন নীরজ চোপড়াকে। এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই হিমানি মোড় যার সঙ্গে নিজের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন নীরজ চোপড়া। ম্যাসাচুসেটস আর্মার্স কলেজের মেয়েদের টেনিস দলের সহকারী কোচের দায়িত্ব সামলেছেন এই হিমানি মোড়। এবং সেই সঙ্গে জানা গিয়েছে যে ছোট থেকে পড়াশোনার পাশাপাশি খেলাতেও তার সমান আগ্রহ ছিল। টেনিস খেলোয়াড় তিনি, হরিয়ানার অন্যতম সেরা টেনিস খেলোয়াড় হিসেবেই পরিচিত এই হিমানি মোড়। নেশন টাইম আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য নজর রাখুন নিউজ টাইম, এনি টাইম, অল দ্য টাইম।